Bodily constitutional right narangani te hodani man kubui joba tebo fangnang khlainani kaisa katharja convention panda songsoja khamelar man krishok sabha hol logo Tripura Tapasili Jati Somonnoy Samiti heto Mozdur Union khoboi kaidok motha katharai o convention panda songsoja kha panda o manjaka CPM neta Jitendra Chaudhary Human Rights Movement ni neta te Kerongrugi Purushottam Rai Burma TCS Habanok Phankasam Subhash Das Kasam Mantri Banulal Shahate Ratan Bumigno Khobite Kubuniro আজকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি খ্যাত মজদুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন সভা সুন্দর উন্নয়ন সমিতি জন্মশিল্পী সমিতি হরিজন উন্নয়ন সমিতি ভারতীয় মজদুর সমিতি মজদুর খ্যাত মজুর সমিতি যৌথভাবে 7টি সংগঠন আমরা এই কৃষক ভবনে যুক্ত কনভেনশনে মিলিত হয়েছি। তার মূল উদ্দেশ্য হল গত 26 এবং 27 আগস্ট হায়দ্রাবাদে জাতীয় দলিত কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে 25টা রাজ্য থেকে 100-র অধিক সংগঠন সেই দলিত কনভেনশনে মিলিত হয়। সারা ভারতবর্ষে দলিতদের উপর যে নিষ্পেষণ, যে অত্যাচার, যে বঞ্চনা, এই বঞ্চনা দীর্ঘদিনের, হাজারো বছরের পূর্বে। কিন্তু দেখা গেছে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দলিত পিছিয়ে পড়া অংশের মানুষের অগ্রগতির জন্য যে সাংবিধানিক অধিকারগুলি দেওয়া হয়েছে, তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, চাকরির দিক থেকে পিছিয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, সেইগুলিকে যাতে রক্ষা করা যায়, অগ্রগতি ঘটানো যায়, তার জন্য কিছু বিশেষ ব্যবস্থা সংবিধানে দেওয়া হয়েছে, সংরক্ষণ দেওয়া হয়েছে। সেগুলি বিশেষ করে বিজেপির নেতৃত্বে সরকার আসার পর, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর সেগুলি খর্ব হতে শুরু করে। সমস্ত দিক থেকে, শিক্ষার দিক থেকে দিনের পর দিন ড্রপ আউট সংখ্যা বাড়ছে, বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, ফলে পয়সা দিয়ে লেখাপড়া শেখার মতো তফসিলিদের সেই অবস্থা নেই। তেমনি সংরক্ষণ উঠে যাচ্ছে, বেসরকারীকরণ মানে সংরক্ষণ উঠে যাচ্ছে, শিক্ষা নিয়ে ব্যবসা হচ্ছে, চিকিৎসা নিয়ে ব্যবসা হচ্ছে, তাই সেই দিকটা সংকুচিত হয়ে আসছে। বাজেট যেটার উপর ভিত্তি করে দলিত পিছিয়ে পড়া তফসিলি অংশের মানুষের অগ্রগতি করবে, সেখানে দেখা গেছে বাজেট বছরের পর বছর কমিয়ে আনছে। দেখা গেছে 2015-16 সালে মূল যে জাতীয় বাজেট তার 0.32% বাজেট করা হয়েছে তফসিলিদের জন্য। আর 23-24 সালে জাতীয় যে বাজেট তার শতাংশের হিসাবে মাত্র 0.29% বাজেটে বরাদ্দ করা হয়েছে। তো কেন্দ্রীয় বাজেটেই যদি তফসিলি অংশের মানুষের জন্য অর্থ বরাদ্দ কমে যায়, স্বাভাবিকভাবে সমস্ত অগ্রগতির দিক থেকে, কি ব্যবসা বাণিজ্য, কি শিল্প উদ্যোগ হওয়ার জন্য স্বনির্ভর হওয়ার কর্মসূচি, সমস্ত ক্ষেত্রে, জমির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিহীনের সংখ্যা হচ্ছে দলিতদের। 86% তফসিলিদের তারা হচ্ছে ভূমিহীন, জমিই নেই। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। অত্যাচার বাড়ছে, মনুবাদী দৃষ্টিভঙ্গিতে মনুস্মৃতিকে তারা কার্যকারী করার চেষ্টা করছে। দেশ স্বাধীনতার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনা করা হয়েছিল, সেই সংবিধান আরএসএস বিরোধিতা করেছিল। তারা চাইছিল মনু সংহিতাকেই সংবিধান হিসাবে মান্যতা দেওয়া হোক। আজকে এই আরএসএস এর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। স্বাভাবিকভাবে মনুস্মৃতিতে যে বর্ণবাদ, বর্ণভিত্তিক যে নির্যাতন, যে শোষণ, যে বঞ্চনা, তার তীব্রতা এখন বাড়ছে। আরএসএস এর নেতৃত্বে পরিচালিত এই সরকারের আমলে তাই দলিতদের উপর হিংস্র আক্রমণ বেড়ে যাচ্ছে। যে হাতরসের মতো ঘটনা
এই ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, এরকম ঘটনা যেমন ঘটছে, আরও অসংখ্য ঘটনা আজকে সারা দেশের মধ্যে এই নির্যাতন দিক থেকে বাড়ছে। সাংবিধানিক যে সুযোগ সুবিধাগুলি ছিল সেগুলি আজকে কমিয়ে দেওয়া হয়েছে। দলিতদের সুরক্ষার জন্য যে আইন ছিল, SC ST তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আইন প্রোটেকশন অ্যাক্ট 1989 তাকে আজকে লঘু করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। তাই তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেই। অর্থনৈতিক দিক থেকে, জমির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, চাকরির দিক থেকে, সংরক্ষণের দিক থেকে, সমস্ত দিক থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সামাজিক আক্রমণ বাড়ছে। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার জন্যেই দলিত কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় গোটা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। রাজ্যে রাজ্যে কনভেনশন, জমায়েত, আন্দোলন, তারপরে পার্লামেন্ট অভিযান। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের রাজ্যের এই কনভেনশনে আমরা মিলিত হয়েছি। আমরা 23শে নভেম্বর আগরতলা শহরে রাজ্যভিত্তিক বিশাল সমাবেশ আমরা সংগঠিত করি। এই কনভেনশন থেকে আমরা 17 দফা দাবি সনদ গ্রহণ করেছি তার ভিত্তিতে, এবং 2 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করব আমরা গোটা রাজ্য থেকে। তা নিয়ে রাজ্য জমায়েতের পর আমরা পার্লামেন্ট অভিযানে যাব 4 ডিসেম্বর, সংসদ অভিযান। সেই অভিযানে আমরা আমাদের রাজ্য থেকে অংশগ্রহণ করব। এই কর্মসূচিকে সফল করার জন্যেই আজকে আমাদের এই কনভেনশন। গোটা রাজ্যে এই আন্দোলনকে সফল করার জন্য আমরা সমস্ত গণতান্ত্রিক মানুষকে সামিল হওয়ার আহ্বান রাখছি। কারণ এই বিজেপি শুধু দলিতদের উপর আক্রমণ, তাদের অধিকারের আক্রমণ তা না, আজকে গোটা সংবিধানের উপর আক্রমণ করা যায়, কোন বিষয়গুলো সামনে আনা প্রয়োজন, এই বিষয়ে তারা একমত হয়েছেন এবং একমত হওয়ার পরেই এই দাবি সনদ তৈরি হয়েছে। ওই দাবি সনদের সমর্থনে আজকের এই কনভেনশন। আমি যেটা মনে করি, এই কনভেনশন শুরু, কিন্তু এই দাবি সনদকে যদি সবার কাছে নিয়ে যেতে হয়, যাদের জন্য এই দাবিগুলো করা, এই দাবিগুলো শুধুমাত্র তফসিলি জাতি সমন্বয় সমিতি কিংবা ত্রিপুরা ক্যাথলিক ইউনিয়ন কিংবা ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা সভা সুন্দর সমিতি, ত্রিপুরা জনশিল্প সমিতি, ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি, আপনাদের দাবি, এই সংগঠনগুলোর দাবি তা নয়। এই দাবিগুলো কিন্তু বৃহত্তর গণতান্ত্রিক সমাজের দাবি, বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের দাবি। এবং এই দাবিগুলো পূরণ করার জন্য, এই দাবিগুলোর লক্ষ্যে জনমত সংগঠিত করার ক্ষেত্রে আপনারা যেমন আছেন, দলিত, তফসিলি জাতি, তফসিল উপজাতি অংশের মানুষের সমর্থন যেমন প্রয়োজন, ঠিক তেমনি এর বাইরে যারা আছেন তাদেরও সমর্থন প্রয়োজন। তাদের সমর্থন, তাদের সহমর্মিতা, তাদের সম্মতি ছাড়া এই দাবিগুলোর পক্ষে জনমত গড়া, এই দাবিগুলোর পক্ষে উপযুক্ত আন্দোলন তৈরি করা এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা, এটা সম্ভব হবে না। এবং এটা পুরো একটা বিচ্ছিন্ন অংশের দাবি নয়, এটা গণতান্ত্রিক আন্দোলনের দাবি, গণতান্ত্রিক সমাজের দাবি। এবং আমি এটা মনে করি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই সংগঠন করার চেষ্টা করছেন। এবং আমি বলবো, ত্রিপুরার যে পরিস্থিতি নিশ্চয়ই আমাদের পক্ষে অনুকূল নয়। একটা চরম প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আমাদের সংগঠন করা, মানুষের সাথে কথা বলা। কিন্তু মানুষের সাথে কথা বলা এবং দাবিগুলো বৃহত্তর জনপরিসরে নিয়ে যাওয়ার স্বার্থেই যেটা প্রয়োজন, এই কনভেনশন নয়, এই 4 দেওয়ালের মধ্যে নয়। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, আমাদেরকে আপনাদেরকে মাঠে নামতে হবে, মানুষের মাঝে গিয়ে প্রকাশ্যে এই দাবিগুলোর পক্ষে বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রয়োজন চাকরির ক্ষেত্রে সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ, এটা সাংবিধানিক বিষয়। কিন্তু এই সংরক্ষণ অনেক সময় অন্য অংশের মানুষের মধ্যে কিছুটা সমস্যা তৈরি করে। তারা অনেকে আমাদের কাছে এসে বলে, দেখুন SC রিজার্ভেশন, ST রিজার্ভেশন, এটা কি করে হয়। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত 7-8 দিন আগে একজন অভিভাবিকা মা তার ছেলেকে নিয়ে এসেছিলেন, মেয়েকে নিয়ে। মেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। বক্তব্য হলো SC ST
এসসিদের জন্য যে রিজার্ভ সিট ছিল সেখানে উপযুক্ত ক্যান্ডিডেট নেই। তারপরে এসটিতে এক্সচেঞ্জ মেথড এসটিতে যাবে। ভদ্রমহিলার বক্তব্য এটা যদি ইউআরএ যায় তাহলে আমি কেন পাবো? তো ভদ্রমহিলা এসেছেন আমার কোর্টে, হাইকোর্টে, খুব গন্ধ স্বাভাবিক, মা মেয়ের ভবিষ্যৎ, মেডিকেল পড়ার সুযোগ হাত ছাড়া যাচ্ছে, আইনত একটা কিছু করা যায় কিনা। আমি বললাম দেখুন আইনত কিছু করা যাবে না, এটাই তো আইন। যদি এসসি না থাকে এসটির কাছে যাবে, যদি এসটি না থাকে ইউআরএ আসবে, আর যদি এসটি থাকে ইউআরএ আসবে না। তখন উনি আমাকে বলছিলেন মেধার কি কোনো দাম নেই, মেধা কি কিছুই নেই। আমি বললাম দেখুন আপনার এখন যা মানসিক অবস্থা, এখন আপনার সাথে এই বিষয়ে আলোচনা করার সুযোগ নেই। পরবর্তী সময় আপনি আসবেন, আমি আলোচনা করবো, কিন্তু এখন আইনত যেটা আছে আপনার মেয়ের সুযোগ নেই। তো ওনার একটা প্রশ্ন, মেধার কি কোনো সুযোগ নেই, মেধার কি কোনো চান্স নেই। উনি বলছেন মেধা কোথায় গেল? আমি বলতে পারতাম ওই মুহূর্তে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে, দেখুন মেধা তো আকাশ থেকে পড়ে না, আর মেধা বড়দের ঘরেই তৈরি হয়ে কি করে। আপনার মেয়ের মেধা আছে, 8-10 জন টিচার আছে, সেই কারণে মেধা তৈরি হয়েছে। মেধা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না, মেধা একটা টোটাল প্রোডাক্ট। মেধা নির্ভর করে আমি কোন পরিবারে জন্মগ্রহণ করলাম, আমি কতটা সুযোগ পেলাম, আমার শিক্ষার সংস্কৃতি কতটা আছে, অনেক সামাজিক সাংস্কৃতিক বিষয়ের উপর মেধা নির্ভর করে। মেধা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না, আমার ধারণা মেধা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না, সমাজ বিজ্ঞান বলে মেধা সমাজ পরিবারে তৈরি হবে। আমি ভদ্রমহিলাকে ওই সময় বলতে যাইনি, কারণ এটা শোনার মতো মানসিক অবস্থা ভদ্রমহিলা নেই, কিন্তু এটা কিন্তু অনেকের মধ্যে মেধা কোথায় গেল। আরেকটা বিষয়ের সম্মুখীন আমি প্রায় হই, বৌদ্ধদিকে মামলার ক্ষেত্রে পদোন্নতি আমি তো পেলাম না, এসে তো পেয়ে গেল। এটা কি করা হয়? অনেক সময় হার্ট বার্নিং তৈরি করে, এসসি পেয়ে গেল আমি পেলাম না, আমার জুনিয়র, অনেক সময় সমস্যা হয়। কিন্তু আমি অনেক সময় বলার চেষ্টা করি দেখুন এই সমস্যাটার জন্য তো আপনি দায়ী নন, এটা হাজার বছরের বঞ্চনার খেসারত আপনারা দিচ্ছেন। এটা এই যে আপনাকে ডিঙ্গিয়ে এসসি এসটি যাচ্ছে, এর জন্য তো আপনি দায়ী নন, আপনার মেধা কম তাও নন। কিন্তু এই যে সংরক্ষণের ব্যবস্থাটা করা হয়েছে কারণ তারা হাজার হাজার বছর ধরে বঞ্চিত, সেই বঞ্চনাকে একটা লেভেল প্লেইং ফিল্ডে আনার জন্য এটা করা হয়েছে। এটা অনেক সময় আমরা বলার চেষ্টা করি, কিন্তু অনেকেই বোঝেন না, বোঝার চেষ্টা করেন না। এর কারণ হলো বৃহত্তর গণতান্ত্রিক সমাজও আমরা যতই সংরক্ষণ বলি, আমরা স্লোগান দিয়ে একসাথে হাঁটি, কিন্তু সংরক্ষণের আর্থসামাজিক প্রেক্ষাপটটা কেন সংরক্ষণ প্রয়োজন, কেন আমরা সংরক্ষণ চালু করলাম, এটা কিন্তু অনেকের মধ্যে, যারা মিছিল মিটিং হাঁটেন তাদের মধ্যে কিন্তু এই চেতনাটা খুব একটা আছে বলে আমি জোর গলায় বলতে পারবো। এটা নেই, এটা কারণ হচ্ছে আমাদের ঘাটতি। এবং আমাদের বর্তমান বিচারপতি, প্রধান বিচারপতি ওয়াই.বি. চন্দ্রচূড়, উনি একটা অনেক কথা ভালো ভালো কথাই বলেন, সব ভালো কথা কাজে আমরা দেখি না, কিন্তু একটা ভালো কথা উনি বলেছিলেন যখন শপথ গ্রহণ করেন কিছুদিন পরে একটা বক্তৃতা, যে আমাদের সংবিধানটা হলো একটা সোশ্যাল কন্ট্রাক্ট। কিসের সোশ্যাল কন্ট্রাক্ট? সোশ্যাল কন্ট্রাক্ট হলো যে আমরা ফার্স্ট টাইম বললাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমার ভারতবর্ষের সমস্ত, এর মধ্যে উঁচু জাত, তথাগত উচ্চ জাত, তথাগত নিম্ন জাত, শূদ্র, চণ্ডাল, অস্পৃশ্য, ব্রাহ্মণ, সবাই আছে, আদিবাসী, নারী, দলিত, সবাই আছে। আমরা সবাই মিলে এই সংবিধান তৈরি করলাম। তো আমরা এই সংবিধানে সামাজিক বিপ্লব, সশস্ত্র বিপ্লবটাকে এড়ানোর জন্য আমরা সামাজিক চুক্তি করলাম। কি চুক্তি করলাম? এই যে সংরক্ষণের ব্যবস্থা, সমানাধিকার, এটা হলো এক সামাজিক চুক্তি। আমরা অনেক কিছু ছেড়ে দিলাম, যারা এতদিন ধরে ক্ষমতা